আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবার ফিরে এলাম আপনাদের মাঝে। কাজের ব্যস্ততায় আর কিছু সমস্যার জন্য আসতে পারিনি এতদিন। তার জন্য আমি খুবই দুঃখিত। ভালো তুমি বাসবে গল্পের দ্বিতীয় পর্ব আগেই তৈরি ছিল, কিন্তু সমস্যার কারণে ছাড়া হয়নি। তাই সেই গল্পে আমি আমার বক্তব্য রাখতে পারিনি। চলুন বেশি কথা বাড়াবো না, মূল গল্পে ফিরে যাওয়া যাক। হঠাৎ রাতের দিকে পুলিশ আমার বাসায় এলো। তারা আমাকে সাথে করে কোথায় যেন নিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করেছিলাম কোথায় নিয়ে যাচ্ছে আমাকে। আমার কথার প্রতি উত্তরে তারা বলে, চলুন আমাদের সাথে, গেলেই দেখতে পাবেন। আমার বুকের ভেতরটা টিপটিপ করছে। জানি না কি দেখাতে নিয়ে যাচ্ছে আমাকে। এমনিতেও নুবাকে খুঁজে না পেয়ে টেনশনে আমার মাথা ঠিক নেই। এই দুদিন না ভালো করে ঘুম না ভালো করে খাওয়া দাওয়া হয়েছে। আমার শরীর খুবই ক্লান্ত, এমনকি দুর্বল হয়ে পড়েছে আমি এই দুদিনে। তার উপর এরা আমাকে টেনশন দিচ্ছে। কি এমন হয়েছে যার জন্য আমাকে এভাবে ডেকে নিয়ে এসেছে? ওরা কি নুবাকে খুঁজে পেয়েছে, যার জন্য আমাকে এভাবে ডেকে নিয়ে যাচ্ছে? কিন্তু খুঁজে পেলে আমাকে বলতো, নয়তোবা নুবাকে সাথে করে আমার বাসায় নিয়ে যেত। কিন্তু সেটা না করে আমাকে কেন নিয়ে যাচ্ছে? আর কোথায় বা নিয়ে যাচ্ছে? নাকি ওরা আমাকে সন্দেহ করছে? কোনটা? আমার মাথায় কিচ্ছু আসছে না। টেনশনে মনে হচ্ছে এবার মনে হয় মাথা ফেটে যাবে। আমি আর পারছি না। প্রায় আধা ঘন্টা পর ওরা আমাকে যে জায়গায় নিয়ে এলো তা দেখে আমার আত্মারাম যেন কেঁপে উঠেছে। তার মানে কি আমি যা ভেবেছি তাই সত্য? না না, এ কখনোই হতে পারে না। আসলে পুলিশ আমাকে মর্গে নিয়ে এসেছে। পুলিশের গাড়ি থামার সাথে সাথে এসআই ও দুজন কনস্টেবল নেমে পড়ল। আমি এখনো গাড়ির ভেতরে ঠাঁই করে বসে মর্গের সাইনবোর্ডের দিকে তাকিয়ে আছি। পা দুটো থরথর করে কাঁপছে। এসআই বলে, নেমে আসুন। ওদের কথা যেন আমার কানে যাচ্ছে না। এসআই আবার বলে, কি হলো, নেমে আসুন। এবার আমি না চাইতেও নেমে আসলাম। কি অপেক্ষা করছে আমার জন্য মর্গের ভেতর? তাহলে কি আমার নুবা আর আমার মাঝে নেই? না না, আল্লাহ অন্তত এতটা নিষ্ঠুর না। তিনি আর যাই করুক, এবার অন্তত আমাকে আর সর্বহারা করবে না। এইসব ভাবতে ভাবতে আমি ওদের পেছন পেছন মর্গের ভেতরে গেলাম। ও, ভুলেই তো গিয়েছিলাম বলতে, আমার সাথে আমার বন্ধুও এসেছে। যাই হোক, সেখানে গিয়ে তারা একটি লাশ রাখার রুমে আমাকে নিয়ে গেল। তারপর গুনে গুনে 5টা লাশের পর 6 নম্বর লাশ থেকে কাপড় সরালো। আমি দেখার সাথে সাথে 2-3 কদম পিছিয়ে গেলাম। না, এ হতে পারে না। এটা কোনোভাবেই সম্ভব না। এত নিষ্ঠুরভাবে এমনটা কেউ করতে পারে না। আসলে আমি দেখতে পাই সিটে যে লাশ হয়ে শুয়ে আছে সে আর কেউ নয়, নুবা। কিন্তু সবচেয়ে কষ্টকর বিষয় হলো লাশের মাথা নেই। এটা দেখে আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। এই লাশটি যে নুবার লাশ সেটা বুঝতে পারলাম অনায়াসে। আসলে লাশটির হাতে সেই আংটি ছিল যা আমি বিয়েতে ওকে দিয়েছিলাম। আর পুলিশ ওর কাছে যে ফোন পেয়েছে তা নুবার। এমনকি পরনের জামা কাপড়ও নুবার। এই জামা কাপড় পরে রাতে সে শুয়েছিল। এর মানে নুবা কি আর আমার মাঝে নেই? আমি নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না। আর নিজেকে ধরে রাখতে পারলাম না। চেঁচিয়ে কান্না করতে শুরু করলাম। আমি কান্না করতে করতে বললাম, এটা কি করে হয়ে গেল? কেন আমার সাথে বারবার এমন হয়? যাকেই আমি ভালোবাসি সেই আমার থেকে দূরে সরে যায়। এমন কেন হয় আমার সাথে? আমি কি এমন অপরাধ করেছি যার জন্য আল্লাহ বারবার আমাকে পরীক্ষায় ফেলছে? ও নুবা, নুবা, ওঠো না। আমি যে আর পারছি না। হয়তো তুমি আমার ডাকে সাড়া দাও, নয়তো তোমার সাথে আমাকে নিয়ে যাও। ফারহান বলে, মুবাশির থাম। আমার একটাই বেস্ট ফ্রেন্ড, তার নামই ফারহান। আমি বললাম, ফারহান, তুই জানিস আমি ওকে কত ভালোবাসি, কিন্তু ও চলে গেল কি করে? ফারহান বলে, মুবাশির শান্ত হয়ে যা। আমি বললাম, কি করে শান্ত হব বলতে পারিস? এতদিন ধরে ওর সাথে আছি। সে আমাকে স্বামীর অধিকার না দিলেও আমি কিন্তু ওকে স্ত্রী মানতাম। কে করেছে ওর এই অবস্থা? ফারহান বলে, মুবাশির, আমি দেখছি, তুই শান্ত হ। শান্ত হতে বললেই কি শান্ত হওয়া যায়? এদিকে ধীরে ধীরে আমার শরীর নিস্তেজ হয়ে পড়ছে। আমি আর ধরে রাখতে পারছি না নিজেকে। হঠাৎ অজ্ঞান হয়ে যাই। তারপর কি হলো আমি আর কিচ্ছু জানি না। মর্গে থেকে কখন কিভাবে হসপিটালে এলাম, কয়দিন অজ্ঞান হয়ে পড়ে আছি, নুবার লাশের সাথেই বা কি হলো কিচ্ছু জানি না। যখন জ্ঞান ফিরে পাই তখন দেখি পাশে আমার সৎমা ও বাবা বসে আছে। আমার জ্ঞান ফিরতে দেখে বাবা বলে, মুবাশির। আমি বললাম, এতদিন পরে দরদ দেখাতে এসেছো? বাবা বলে, বাবা, ভুল বুঝিস না আমাকে। আমি বললাম, তো পুজো করব, এতদিন তো আসোনি। সৎমা বলে, বাবার সাথে কেউ এভাবে কথা বলে? আমি বললাম, আপনি কোনো কথা বলবেন না। আপনার জন্যই আমার বাবা এমন হয়েছে। যান, এখান থেকে চলে যান। আর বাবা, তুমিও চলে যাও। বাবা বলে, কিন্তু বাবা। আমি বললাম, কোনো কিন্তু নয়, তোমরা এবার আসতে পারো, আমাকে একা থাকতে দাও। আমার কথা শুনে বাবা মা চলে গেল। এদিকে আমার মাথা কাজ করছে না। এটা কিভাবে হলো? আয়ান তো আমার কাছে, তাহলে নুবাকে কে মারতে পারে? ভাবনায় ছেদ পড়লো ডাক্তার আসাতে। ডাক্তার এসেছে আমাকে চেক আপ করতে। তখনই ডাক্তারের কাছে জানতে পারি আমি নাকি আজ 3 দিন ধরে হসপিটালে অজ্ঞান হয়ে পড়ে আছি। এটা শুনে তো আমি আসমান থেকে পড়লাম। আমি আজ 3 দিন ধরে হসপিটালে, তাহলে নুবার লাশের সাথে কি হয়েছে? আমি উঠতে চাইলে ডাক্তার জানায় আমাকে আরও 2-1 দিন হসপিটালে থাকতে হবে। কিন্তু আমার হাতে যে অত সময় নেই। আমাকে যে এখনই যেতে হবে পুলিশ স্টেশন। ডাক্তারের কথা অমান্য করে এক প্রকার জোর করে চলে আসি।
আমার গন্তব্য পুলিশ স্টেশন। আমি পুলিশ স্টেশনে গিয়ে জানতে পারি ওরা নদীর ধারে লাশটা পেয়েছে। এক জেলে নাকি দেখে পুলিশকে খবর দিয়েছে। এখনো নুবার লাশ ময়না তদন্ত করা হয়নি। পোস্টমর্টম করার পর জানা যাবে কিভাবে হত্যা করা হয়েছে। পুলিশের মুখে এসব শুনে আমার বুকের ভেতরটা হু হু করে উঠল। আমার কলিজাটা ফেটে যাচ্ছে ওর জন্য। কে ওকে এমন নির্মমভাবে মারলো? তার কি একটু হাত কাঁপেনি? পুলিশ বলে আজ রাতেই রিপোর্ট আসবে, আসার সাথে সাথে আপনাকে জানাচ্ছি। আমি আর কোনো কথা বললাম না, বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। আমার বাসায় আর কেউ নেই, এখন খুব একা আমি। এতদিন তো এ বাসায় নুবা ছিল, আজও তো কেউই নেই। এখন আমি কিভাবে থাকবো? মনে মনে আল্লাহর কাছে এই দোয়া করছি, রিপোর্টে যেন অন্য কিছু আসে, নুবার সাথে যেন কোনোভাবে ম্যাচ না খায়। ডাক্তার যেন এটা বলে যে এটা আপনার স্ত্রীর লাশ না। নুবাকে নিয়ে ভাবনায় আর একাকিত্বতায় আমার প্রতিটা মুহূর্ত কাটছে। সত্যি কি নুবা মরে গেছে? না, আসলে রহস্যে আমি অবগত ছিলাম না, সেটাই এখন ধীরে ধীরে প্রকাশে আসবে। যাই হোক, অন্যদিকে নুবা বলে, কে আপনি? আমাকে কেন তুলে এনেছেন? আপনি কেনই বা আমাকে এই রুমে বন্দি করে রেখেছেন? কি চান আপনি? লোকটি বলে, কেন তুলে এনেছি সেটা ক্রমশ প্রকাশ্য, আর আজ থেকে এখানেই থাকবে তুমি। নুবা বলে, না আমি থাকবো না, আমাকে যেতে দেন বলছি। লোকটি বলে, আমি যা বলছি না শুনলে তোমার পরিবার বিপদে পড়বে নুবা। তুমি কি চাও না তোমার মা ভালো থাকুক? নুবা অবাক হয়ে বলে, মানে? লোকটি বলে, আজ থেকে এটাই তোমার বাসা, যদি চালাকি করো তাহলে তোমার মা বিপদে পড়বে। নুবা ওর মাকে খুব ভালোবাসে, কারণ মা ছাড়া যে ওর আর কেউ নেই। নুবা বলে, প্লিজ আমার মাকে কিছু করবেন না। লোকটি বলে, ওকে, কিছু করব না, ঠিক আছে, কিন্তু আমার পরিবারের সাথে আমার গার্লফ্রেন্ড হয়ে থাকতে হবে। এটা শুনে নুবা যেন আসমান থেকে পড়ল। এই লোকটা কি বলছে এগুলো? লোকটার কি মাথা খারাপ হয়েছে? নুবা বলে, মানে কি বলছেন এগুলো? লোকটি বলে, হ্যাঁ, যা বলছি সবই সত্যি, আর কিছুদিন পরে তোমাকে আমি বিয়ে করব। লোকটির কথা শুনে নুবা যেন অবাকের উপর অবাক হচ্ছে। নুবা চেঁচিয়ে বলে, কি? লোকটি বলে, হ্যাঁ। নুবা বলে, কিন্তু আমি তো বিবাহিত। লোকটি বলে, নো প্রবলেম, এখন চলো আমার সাথে। নুবা বলে, কোথায় যাব? লোকটি বলে, আমার বাসায়। নুবা যে রুমে আছে সে রুমের চারিদিকে তাকিয়ে বলে, তাহলে এটা কার বাসা? লোকটি বলে, এটাও আমাদের বাড়ি। নুবা আর কিছু না বলে লোকটির সাথে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ গাড়ি চলার পর বিশাল এক বাড়ির সামনে এসে গাড়ি দাঁড়ালো। লোকটি ওকে নিয়ে বাড়ির ভেতরে গেল। লোকটি বলে, হাই মা। মা বলে, কি রে, কই ছিলি? লোকটি সেই উত্তর না দিয়ে বলে, মা তুমি না বউ চেয়েছিলে? মা বলে, তো? লোকটি বলে, এই দেখো পরে নিয়ে এসেছি। এই বলে নুবাকে সামনে বের করলো। আসলে এতক্ষণ নুবা লোকটির পিছনে ছিল, তাই লোকটির মা দেখতে পায়নি। নুবাকে দেখে লোকটির মা অবাক হয়ে বলে, ও মা, এ তো মেয়ে না রে, সত্যিই পরি। এই বলে কাকে যেন ডাক দিল, এই ঝিলমিল, আবরাম, তোরা কই? দেখ দেখ, এদিকে আয়। ভেতর থেকে কে যেন বলল, হ্যাঁ মা, আসছি। কিছুক্ষণ পর দুজন প্রাপ্তবয়সী ছেলে মেয়ে বেরিয়ে এলো। মা বলে, এই দেখ তোদের ভাই ভাবি নিয়ে এসেছে। মেয়েটি বলে, কই মা? মা বলে, এই দেখ। পুরো বাড়িতে যেন খুশির রোল পড়ে গেল নুবাকে পেয়ে। কিন্তু নুবার যেন কিছুই ভালো লাগছে না। ওর মন পড়ে আছে আয়ানের কাছে। বাসা থেকে বেরিয়েছে আয়ানের সাথে পালিয়ে যাবে বলে, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল সেটাই বুঝতে পারছে না। এদিকে সবাই যেন নুবাকে পেয়ে আকাশের চাঁদ পেয়েছে। লোকটির মা বলে, কি রে বাপজান, এতদিন বিয়ে বিয়ে করলাম আর আজ পরি নিয়ে এসে পড়লি? লোকটি বলে, আসলে মা ওর বাসা থেকে মেনে নিচ্ছিল না, তাই ও চলে এসেছে। লোকটির মা বলে, এ মা দাঁড়া, আমি ওকে বোঝাচ্ছি। অপরদিকে আমি যেন পাগলের মতো হয়ে যাচ্ছি, রাস্তায় রাস্তায় ঘুরছি। নুবার খুনিকে আমি পেলে মেরেই ফেলবো। সবার ধারণা মতে নুবা মারা গেছে, কিন্তু আমার মতে না। কারণ আমি পুলিশের থেকে খোঁজ নিয়ে সেই জেলের কাছে যাই। সেখানে গিয়ে জানতে পারি লাশ নাকি পড়েছিল রাতের দিকে। এরপর আমি ফরেন্সিক ল্যাবে যাই। সেখানে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি লাশ নাকি 7 দিন পুরনো, কিন্তু আমার নুবা তো পালিয়েছে 6 দিন হলো। কথাটা শুনে আমার মনে খটকা লাগলো। তাহলে এটা নুবার লাশ কোনোভাবেই হতে পারে না। এটা নুবার কাপড় পরিহিত অন্য কারো লাশ, যাকে হুবহুব নুবার মতো কাপড় পরিয়ে নুবাকে গুম করে ফেলেছে। কিন্তু কে করলো এমনটা? আমার জানা মতে এখানে কারোর সাথে আমার কোনো দুশ্মনী নেই। যদিও বলি আয়ানের কথা, সে তো আমার কাছে বন্দী ছিল, তাহলে কে এমন করতে পারে? তবে মনে মনে এটা ভেবে খুশি যে নুবা বেঁচে আছে। কথাগুলো ভাবতে ভাবতে আনমনে রাস্তা দিয়ে হাঁটছি, উদ্দেশ্য হেঁটে হেঁটে বাড়ি যাব। হঠাৎ আমার সামনে থাকা একটা গাড়িতে আমি দেখতে পাই নুবা বসে আছে। নুবাকে দেখে আমি যেন আরো উত্তেজিত হয়ে পড়ি। আমি সেই গাড়িকে উদ্দেশ্য করে দৌড় দিলাম। খুব দ্রুত যাচ্ছি, যতই কাছে যাচ্ছি আমার মন আর মানছে না। সেই গাড়ির খুব কাছে চলে গেলাম, কিন্তু যখন গাড়ির কাছে গিয়ে আমি গাড়ির দরজা খুলি, তখন সেখানে নুবাকে দেখতে পাই না। যাকে দূর থেকে দেখে নুবা মনে করে ছুটে এলাম, আসলে সে অন্য মেয়ে। আমি নিজের ভুল বুঝতে পেরে সরি বলে চলে আসি। কিন্তু আমি একটা বিষয় ক্লিয়ার যে, আর যাই হোক, নুবা বেঁচে আছে। এদিকে নুবা রুমে বসে আছে আর ভাবছে, কে হতে পারে এই লোকটা যে আমাকে তুলে এনেছে।
আর তার থেকেও বড় কথা, আজ আমি আয়নের সাথে থাকতাম, হয়তো এতক্ষণ আমাদের বিয়ে হতো, কিন্তু এখন তো কিছুই হলো না। উল্টো আমার জীবনে নতুন মোড় নিল। এমন সময় রুমে প্রবেশ করলো সেই লোকটি। লোকটি বলে, কি নোবা, ঘুমোচ্ছ নাকি? নোবা বলে, না, ঘুমাচ্ছি না। আচ্ছা, আপনি কেন আমাকে তুলে এনেছেন? লোকটি বলে, শুনতে চাও সেই গল্প? নোবা বলে, শুনতে চাই। লোকটি বলে, আচ্ছা তাহলে শোনো। আমি তখন কলেজে ফাইনাল ইয়ারে। কলেজে তখন দুজনের রাজ চলতো, আমার আর ফাতেনের। ফাতেনা আর কেউ না, আমার বেস্ট ফ্রেন্ড। আসলে আমাদের দুজনের রাজত্ব চলতো, এটা বললে ভুল হবে। চলতো তো শুধু ফাতেনের, আর আমি ওর বন্ধু হয়েও ওর চাকর ছিলাম। তাও ভালোই চলছিল। হঠাৎ আমাদের কলেজে একটা জুনিয়র মেয়ে ভর্তি হয়, নাম মাইশা। দিনটা কিবার ছিল কিংবা কত তারিখ ছিল আমার মনে নেই, কিন্তু কাহিনীটা মনে আছে। গোয়িং টু দ্য পাস্ট। আমি বললাম, এই ফাতেন। ফাতেন বলে, হ্যাঁ বল। আমি বললাম, দোস্ত আজ ক্রিকেট ম্যাচ আছে। ফাতেন বলে, কাদের সাথে? আমি বললাম, আরে ওই যে এম্পায়ার টিমের সাথে। ফাতেন বলে, আমি আসতে পারবো না, তুইই যা। আমি বললাম, ফাতেন আমরা হারতে পারি, তুই না খেললে। ফাতেন বলে, আরে যা তো। আমি ওর কথা শুনে চলে আসি। আসার সময় হঠাৎ দেখি কলেজের গেট দিয়ে অনেকগুলো মেয়ে মাঠের দিকে যাচ্ছে। আমাদের কলেজের একটা নিয়ম ছিল যে যদি কোনো ক্রিকেট ম্যাচ হতো সব জুনিয়ররা যেত। সেখানেই যাচ্ছিল মেয়েগুলো, তাদের মাঝেই ছিল একজন মাইশা। আমি না চাইতেও মুখ দিয়ে ওয়াও শব্দটা বেরিয়ে আসে। আমার কথার মাঝে হঠাৎ কেউ বলে ওঠে, আরে দোস্ত, সত্যিই তো ওয়াও রে মেয়েটা। আমি চমকে উঠে সেদিকে তাকিয়ে অবাক হয়ে বললাম, ফাতেন তুই? ফাতেন বলে, হ্যাঁ দোস্ত আমি। আমি বললাম, মেয়েটাকে ভালো লাগছে? ফাতেন বলে, দোস্ত তুই তো জানিসই, মেয়ে মানেই আমি সেখানে। আমি বললাম, কি? ফাতেন বলে, আরে চল, খেলতে হবে তো। ফাতেন সেদিন অনেক ভালো খেলেছে। খেলার পরে ফাতেনকে মাইশা ডাক দেয়। মাইশা বলে, এই যে মিস্টার, হ্যালো। ফাতেন বলে, আমাকে ডাকছেন? মাইশা বলে, আপনাকেই। ফাতেন বলে, বলুন। মাইশা হঠাৎ বলে, 50 টাকা দিন। ফাতেন অবাক হয়ে বলে, কেন? মাইশা বলে, আরে আমি বাজি ধরেছিলাম আপনি ডাক মারবেন, কিন্তু মারেননি। আপনার জন্য আমার টাকা লস গেছে, এখন টাকা দেন। ফাতেন বলে, আরে ব্যাস, বাজি ধরলেন আপনি, আর টাকা দেব আমি? মাইশা বলে, হ্যাঁ আপনাকেই দিতে হবে, জলদি দেন। ফাতেন সবার সামনে কথা বলতে পারলেও কেন যেন সেদিন একদম চুপচাপ মেয়েটিকে টাকাটা দিয়ে দেয়। 2 দিন পরে আবার ম্যাচ হয়। সেই ম্যাচে ফাতেন ইচ্ছে করে ডাক মারে। এবারও মাইশা ডাকে, এই যে, হ্যালো। ফাতেন বলে, হ্যাঁ বলুন। মাইশা বলে, আজ 100 টাকা দেন। ফাতেন অবাক হয়ে বলে, কি, প্রতিদিন টাকার পরিমাণ বাড়ে নাকি? মাইশা বলে, হ্যাঁ, আজ 100 টাকা ধরেছিলাম যে আপনি 50 করবেন, কিন্তু ডাক মেরেছেন, এখন আমার টাকা দেন। ফাতেন সেদিনও টাকা দিয়ে দেয়। কিছু করার নেই তার, সে যেন একদম চুপ, বাচ্চার মতো লাগছে তাকে। আমি বললাম, কিরে, মাইশাকে পছন্দ হয়েছে? ফাতেন মুখে হাসি ফুটিয়ে বলে, ধুর। ফাতেনের মাইশাকে পছন্দ হয়ে যায় এবং আশ্চর্যজনকভাবে কিছুদিনের মাঝে তাদের রিলেশন শুরু হয়ে যায়। ভালোই চলছিল তাদের রিলেশন। ফাতেন সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকতো। হঠাৎ একদিন আমাদের পাড়ার বড় ভাই আলিফ ভাইয়ের ছোট ভাই মানে আরমানের সাথে ফাতেনের ঝগড়া লাগে। ঝগড়ার কারণ সে মাইশাকে টিচ করেছে। এক পর্যায়ে ফাতেনের রাগ বেশি হয়ে গেলে সে আরমানকে খুন করে ফেলে। খুনটা সহজেই সে চাপা দিয়ে ফেলে অ্যাক্সিডেন্ট বলে। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হলো কিছুদিন পর এদিকে আলিফ ভাই চুপ থাকেনি। তার ভাইয়ের মৃত্যুর কারণ শুনে সে চুপ থাকতে পারেনি। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল কলেজে। ফাতেন আর আমি বসে চা খাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে চেঁচানোর আওয়াজ আসে। যে চেঁচাচ্ছে সে আর কেউ নয়, সে হলো মাইশা। মাইশা ফাতেনের নাম ধরে ডাকছে আর দৌড়ে আমাদের দিকে আসছে। আমরা কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ ঠাস করে একটা আওয়াজ হলো। আওয়াজটা ছিল গুলি করার। হ্যাঁ, পেছন থেকে আলিফ ভাই গুলি চালিয়েছিল মাইশার উপর। আমি আর ফাতেন দৌড়ে মাইশার কাছে যাই, কিন্তু মাইশা তখন প্রায় শেষ। ফাতেন মাইশাকে উঠাতে যাবে, তখনই মাইশা বলে ওঠে, ফাতেন আমি আর বাঁচব না, কিন্তু যাওয়ার আগে এটুকু বলে যাই, প্লিজ তুমি মারামারির দুনিয়া থেকে বেরিয়ে যাও। আর আমার কসম, তুমি আমার মৃত্যুর প্রতিশোধ হিসেবে কিছুই করবে না। আর হ্যাঁ, খুব সুন্দর একটা মেয়েকে বিয়ে করে সুখে থাকবে। আমি সবসময় তোমার পাশে থাকবো। এই বলে মাইশা মারা যায়। আলিফ ভাই ফাতেনকে কিছুই করে না, শুধু এইটুকু বলে যায় যে, দেখ নিজের কেউ মরলে কেমন লাগে। এই বলে লোকটি থামলো। নুবা বলে, আচ্ছা এই গল্পের সাথে আমার কি সম্পর্ক? লোকটি বলে, তা তুমি পরে বুঝবে নুবা। এই বলে লোকটি চলে যায়। তারপর নুবা রুমে শুয়ে থাকে। নুবার মাথায় বিভিন্ন রকমের প্রশ্ন জাগতে লাগলো। সে মনে মনে ভাবছে, কে এই ফাতেন, আর এই লোকটাই বা কে? কেনই বা এমন করছে সে? আর মাইশার মৃত্যুর সাথে এই লোকটার কি সম্পর্ক? এসব ভাবতে ভাবতেই হঠাৎ নুবার চোখে একটা ডায়েরি পড়লো।
সে বিছানা থেকে উঠে সোজা ডায়েরির কাছে চলে যায়। ডায়েরিটা হাতে নিয়ে পড়তে থাকে, কিন্তু তাতে যা লেখা ছিল তা সে কল্পনাও করতে পারেনি এবং সে চিন্তাও করতে পারেনি যে এটা হতে পারে। ডায়েরির প্রথম পৃষ্ঠাতেই লেখা ছিল মোস্তাকবির লাভ মাইশা। নুবা মনে মনে বলে, তার মানে ওই লোকটার নাম মোস্তাকবির। সে ডায়েরির পরের পেজে গিয়ে দেখতে পায় সেখানে লেখা, কলেজে যখন তুমি প্রবেশ করলে মাইশা, সেদিন থেকে তোমাকে ভালোবাসি আমি, কিন্তু ফাতেনও যে তোমাকে ভালোবাসে, ওকে যে আমি কিচ্ছু করতে পারবো না। তৃতীয় পৃষ্ঠার পরে আবার লেখা, আজ তুমি ফাতেনের গার্লফ্রেন্ড, আমার সামনে তোমরা হাসছো খেলছো, তোমাকে আমি কিছুই করতে পারছি না, কিন্তু সহ করতে পারছি না মাইশা। এরপর অনেকগুলো পৃষ্ঠা উল্টালো নোবা, কিন্তু শেষের দিকে গিয়ে লেখা, সরি মাইশা, তোমাকে মারতে বাধ্য হলাম, আমি অনেক ভালোবাসি তোমাকে, তাই ফাতেনের সাথে তোমাকে দেখে সহ করতে পারলাম না, মাফ করে দিও আমাকে। নোবা যেন এটা পরে বিরাট রকমের একটা শক খায়। তার মানে এই লোকটাই মেরেছে মাইশাকে, কিন্তু এই ফাতেনটাই বা কে? আর আমাকেই কেন ধরে আনা হয়েছে? নোবার যেন মাথা ফেটে যাচ্ছে, সে আর ভাবতে পারছে না, তাই সব ভাবনা ছেড়ে আয়ানের কথা ভাবতে লাগলো। এদিকে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ আমার সামনে একজন লোক পড়ে। সে আর কেউ নয়, আমারই এক বন্ধু। তাকে দেখে পুরোই মাথা ঘুরে যায়, রীতিমতো আমি জ্ঞান শূন্য হয়ে পড়ি। এমন মনে হচ্ছে আমি যেন শূন্যে দাঁড়িয়ে আছি। এদিকে আমার বন্ধু আমাকে দেখেই দৌড় দেয়। আমি তো বড় রকমের শক খাই, কারণ ও তো মারা গিয়েছিল। তাহলে ও এখানে কিভাবে? আমি আর দেরি না করে ওর পিছু নেই এবং কিছু দূর যাওয়ার পরেই ওকে ধরে ফেলি। এক হাতে ওর শার্টের কলার ধরে অন্য হাতে হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে থাকি। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, কি রে, দৌড়াচ্ছিলি কেন আমাকে দেখে? আর তুই না মারা গেছিস? আমার কথা শুনে সে ভয় পেয়ে যায়, ভয় থরথর করে কাঁপছে। দু হাত জোর করে সে বলে, ভাই ভাই, আমাকে ক্ষমা করে দে। আমি বললাম, কি করেছিস তুই বল? সে বলে, আসলে ভাই, তারপর আমাকে আমার বন্ধু এমন কিছু বলে যা শুনে আমার মাথা খারাপ হয়ে যায়। এই কি করে সম্ভব? এদিকে মোস্তাকাবিরের মা নুবার সাথে তার বিয়ের সব প্রস্তুতি নিয়ে ফেলেছে। এসবের মধ্যে নুবা মন খারাপ করে বসে আছে। কি থেকে কি হয়ে যাচ্ছে। প্রেম করেছে একজনের সাথে, তার সাথে বিয়ে না হয়ে হলো অন্যজনের সাথে। তারপর তাকে ছেড়ে যখন নিজের ভালোবাসার মানুষের কাছে পালিয়ে যেতে চাইলো, তখন অন্য একজন ছো মেরে তুলে নিয়ে আসে এবং ব্ল্যাকমেল করে বিয়ে করছে। সবকিছু এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে যে নুবা কিছুই করতে পারছে না। এত কিছুর মধ্যেও একবারের জন্য আমার কথা তার মনে পড়েনি। নানান ভাবনায় মগ্ন নুবা। এটা দেখে মোস্তাকাবিরের মা বলে, কি রে মা, তোর মন খারাপ লাগছে? নুবা বলে, না আন্টি, তেমন কিছু না। মোস্তাকাবিরের মা বলে, আরে মা বলেই ডাকতে পারো আমাকে, আর দুদিন পরেই তো আমার বোমা হবে। আর হ্যাঁ, তোমার মা বাবাকেও আমরা মানিয়ে নেব। এই বলে মোস্তাকাবিরের মা চলে গেল। বাড়ির সবাই বিয়ের প্রস্তুতি নিচ্ছে, আর নুবা শুয়ে শুয়ে আয়ানের জন্য কাঁদছে। আজ হয়তো সে আয়ানের কাছে থাকতো, কিন্তু আয়ানের কি আমার কথা একটুও মনে পড়ছে না? নুবা কাঁদছে, কিন্তু সেই কান্না তো আয়ানের কান পর্যন্ত পৌঁছচ্ছে না। আমি অনেক আগেই আয়ানকে ছেড়ে দিয়েছি। আমার মতো সেও জেনে গেছে যে নুবা মারা গেছে। এরপর আর তাকে দেখা যায়নি। আজ নুবা আর মোস্তাকাবিরের বিয়ে, সবাই খুব খুশি। মোস্তাকাবিরের বোন বলে, কি ভাবি, তুমি রেডি হচ্ছ না কেন? চলো আমি রেডি করিয়ে দেই তোমাকে। তারপর নুবার হবু ননদ ইরা নুবাকে রেডি করছে। পার্লার থেকেও লোক আসা শুরু হয়ে গেছে। সবাই মিলে নুবাকে সাজাতে লাগলো। সব সাজগোজ শেষ করে নুবাকে নিয়ে বসিয়ে দিল মোস্তাকাবিরের সামনে। নুবাকে দেখে মোস্তাকাবির যেন চোখ সরাতে পারছে না। ওর সামনে কোনো মনুষ্য নয়, যেন স্বর্গের কোনো হুর বসে আছে। সবার মুখে মুখে নুবার রূপের প্রশংসা চর্চা হচ্ছে। এদিকে কাজী সাহেবও বসে আছেন। এখন বিয়ে পড়ানোর পালা। এমন সময় হঠাৎ সদর দরজা দিয়ে কেউ প্রবেশ করলো বাড়ির ভেতর। সে আর কেউ নয়, আমি হলঘরে প্রবেশ করে বললাম, থামুন মিস্টার ফারহান মোস্তাকাবির ওরফে নীল সাহেব। মোস্তাকাবির পেছন থেকে কারো মুখে নিজের পুরো নাম শুনে হকচকিয়ে পিছনের দিকে তাকায়। তাকিয়ে আমাকে দেখে সে অবাক হয়ে যায়। বিস্ফারিত চোখে তাকিয়ে থেকে আমতা আমতা করে বলে, ফাতেন তুই? এদিকে আমার চোখ নুবার দিকে আটকে গেল। মোস্তাকাবির আর নুবা একসাথে বসে আছে। এইটা দেখে যেন আরো মাথায় আগুন উঠে গেল। এদিকে নুবা মোস্তাকাবিরের মুখে আমার নাম ফাতেন শুনে বড় ধরনের একটা ঝাটকা খায়। আমি বললাম, হ্যাঁ আমি ফাতেন মোবাশ্বির ইসকাম। নুবার মাথায় কিছুই কাজ করছে না। নুবা মনে মনে বলে, কি হচ্ছে এটা? কাহিনী কি? মোবাশ্বিরই হলো তাহলে ফাতেন, কিন্তু এত কিছু কেন হলো? আমাকে কেন কিডন্যাপ করা হলো? ওর মাথায় যেন কিছুই আসছে না। আমি বললাম, আমার বউকেই বিয়ে করছো বন্ধু, আর আমাকেই দাওয়াত দিলা না? মোস্তাকাবির বলে, ফাতেন দেখ। আমি বললাম, দেখা দেখি টাইম নেই, তুই তো সেই নিচরে। মোস্তাকাবির বলে, তোর থেকে কমই আছি। আমি বললাম, আমি কি করেছি? মোস্তাকাবির বলে, কি করেছিস তুই? আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছিস তুই ফাতেন, আমার জীবন নরক বানিয়ে দিয়েছিস। আমি বললাম, ও তাই? মোস্তাকাবির বলে, হ্যাঁ, তোর জন্য আমি নিজের ভালোবাসাকে নিজের হাতে মেরেছি। আমি বললাম, ভুল বললি তুই। আমি তোর ভালোবাসাকে কেড়ে নেইনি, বরং তুই আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছিস। তাকে সারা জীবনের জন্য এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিস। তুই খুব ভালো করেই জানিস মাইশা আমাকে ভালোবাসে, আর আমি মাইশাকে ভালোবাসি।
মোস্তাক আবির বলে, মাইশাকে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। তুই যদি মাঝে না আসতি তাহলে হয়তো মাইশা আমার হতো। আমি বললাম, কই, তুই তো কখনো বলিসনি তুই মাইশাকে পছন্দ করিস। মোস্তাক আবির বলে, বললে কি করতি, আমাকে দয়া করতি, আমি তোকে জীবনেও ক্ষমা করব না। আমি বললাম, তুই আমাকে কি ক্ষমা করবি, আমি তোকে কোনোদিনও মাফ করব না। ফারহান মোস্তাক আবির নীল, সবসময় আমার কাছ থেকে আমার সব খবর শুনলি আর সুযোগ বুঝে আমার বউকেও তুলে নিলি। মোস্তাক আবির বলে, হ্যাঁ হ্যাঁ, সব আমার প্ল্যান ছিল। তুই নতুন করে ভালোবাসতে শিখেছিস, নতুন কাউকে ভালোবাসবি, সুখে থাকবি, তা আমি হতে দেব জীবনেও না। তাই আমি নুবাকে কিডন্যাপ করি। তুই যেমন আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছিলি, তাই আমি তোর ভালোবাসা কেড়ে নিয়েছিলাম আর নুবার লাশ বানিয়ে আরেকজনের লাশ রেখে দেই, যাতে দুনিয়া নুবাকে মৃত ভাবে আর ও আমার থাকে। আমি মুচকি এসে বললাম, কিন্তু তুই ফেল, এখন তোকে মরতে হবে। মোস্তাক আবির বলে, আমি মরবো? এ বলে হো হো করে হেসে ওঠে। আমি বললাম, হ্যাঁ এই দেখ। এই বলে আমি সোজা গিয়ে ফারহানের গলায় ছুরি ধরি। আমি বললাম, খুব কষ্ট দিয়েছিলি না আমার মাইশাকে, এখন দেখ আমি কি করি তোর সাথে। এই বলে সোজা ফারহানের গলায় চাকু একটু বিধিয়ে দেই, তাতেই মোস্তাক আবির ছটফট করে উঠল। আমি বললাম, কি রে, খুব কষ্ট হচ্ছে তাই না? তার চেয়েও বেশি কষ্ট পেয়ে মরেছিল আমার মাইশা। এমন সময় হঠাৎ বাইরে থেকে পুলিশ এন্ট্রি করে ভেতরে। আসলে এসবের ভেতরে মোস্তাক আবিরের মা সবার আড়ালে গিয়ে পুলিশকে ফোন করেছিল। তারপর সব শুনে পুলিশ মোস্তাক আবিরকে গ্রেফতার করে, এমনকি মোস্তাক আবির সব স্বীকারও যায়। এদিকে নোবা এসব দেখে পাথর হয়ে গেছে। পুলিশ যাওয়ার সময় আমাকে বলে গেল আমি যেন সময় করে পুলিশ স্টেশনে যাই। আসলে নোবার নিখোঁজের যে এফআইআর করা হয়েছে সেটা এখনো ক্লোজ করা হয়নি। এখন যখন নোবাকে পেয়ে গেছি তাই এফআইআরটা ক্লোজ করতে হবে। আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নোবাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে এলাম। পুরো রাস্তা নোবার সাথে আমার কোনো কথা হলো না, এমনকি আমিও নোবার সাথে কোনো কথা বললাম না। একসময় ওকে নিয়ে বাসায় চলে এলাম, কিন্তু এত কিছুর পরেও নুবার মন থেকে আয়ানের কথা মুছে যায়নি। নুবা বাসায় এসে আয়ানের কথা বলতে শুরু করে। আমি তার কোনো প্রতিউত্তর না দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছি। ওর বকবক শুনতে শুনতে আমার কান যেন ঝালাপালা হয়ে যাচ্ছে। এবার আমি বাধ্য হলাম ওকে একটা ভিডিও দেখাতে। পকেট থেকে ফোনটা বের করে ভিডিওটা অন করে ওর সামনে ধরলাম। নুবা আমার হাত থেকে ফোনটা ছোঁ মেরে নিয়ে ভিডিওটা দেখতে লাগলো। ভিডিওটা যত দেখছে নুবার মুখ ক্রমশ পরিবর্তন হচ্ছে। আমি মনে মনে ভাবলাম এবার অন্তত সবকিছু ঠিক হয়ে যাবে। হঠাৎ নোবা অবাক করে যা করলো বা যা বলল, সত্যি তার জন্য বিন্দু মাত্র প্রস্তুত ছিলাম না। ভাবতে পারিনি সে এমন করবে। ওর কথা শুনে, ওর কাণ্ড দেখে আমি বিস্ময়ে অবাক হয়ে যাই। মনে হচ্ছে আমার চোখ ফেটে এখনই জল গড়িয়ে পড়বে। এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।